গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রইল। আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। আর প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। রাধিকা নামের এক চাকরানির মৃত্যুর জন্য পরিবারের বাবা ও ছেলেকেই সবথেকে বেশি সন্দেহ করা হচ্ছে, কারণ তার সাথে এদের দুজনের অবৈধ সম্পর্ক ছিল। তবে রাধিকার মৃত্যুটা হয়েছে অত্যন্ত নৃশংসভাবে। তাহলে এদের দুজনের মধ্যেই কি কেউ খুন করেছে, নাকি খুন করেছে বাইরের কেউ? তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বেচারাম মণ্ডলের আর্থিক অবস্থা ক্রমাগত তলানিতে এসে ঠেকেছে। তার উপর রাধিকা খুনের খবরের পর তার অবস্থা যেন আরও করুণ জায়গায় গিয়ে পৌঁছে গেছে। দিশি মদের একটা বোতল নিয়ে বসেছিল নির্জন এক গাছতলায়। সচরাচর এদিকটায় তেমন কেউ আসে না। রাজ্যের ময়লা আর আবর্জনা ছড়ানো, পাশেই নোংরা একটা খালের জল। কোনো এককালে হয়তো খাল দিয়ে রাশি রাশি আবর্জনা বয়ে যেত, এখন আর যায় না। খালের ধার ঘেঁষেই প্রচুর ঝুপড়ি উঠে গেছে। সেখানে বাস করে কিছু মানুষ যাদের যাওয়ার আর কোনো গতি নেই। বেচারাম ইদারিং খালের পাড়ে ছোট্ট একটা খুপড়ি ঘরে থাকে। বেচারাম ভাবে তার এই অবস্থার জন্য তো সে নিজেই দায়ী। বনগাঁয়ে একটি কারখানায় টিন কাটার কাজ করত সে, বালতি তৈরির কারখানা। হঠাৎ একদিন দেখা হয়ে যায় রাধিকার সাথে। রাধিকা থাকতো ওই একই জায়গায়। চুলবুলি আর গায়ে গতরে মেয়েটাকে তার মনে লেগে যায়। খোঁজখবর নিয়ে জানে বুড়ো এক দাদু ছাড়া তার আর কেউই নেই। সরাসরি গিয়ে বুড়োর কাছে একদিন রাধিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। তার দাদুও সম্ভবত সমস্ত নাতনির বিয়ের জন্য উদগ্রীব হয়েছিলেন। বেচারাম বুড়োর প্রস্তাবে না করে না, তবুও বেচারামের সামান্য খোঁজ নিয়েই তার হাতেই রাধিকাকে তুলে দেয়। বেচারামের নিজস্ব কোনো ঘর ছিল না, থাকতো এক কামরার একটা ঘরে। বিয়ের পর সে এসে উঠল রাধিকার ঘরে। নাতি আর নাত জামাইকে নিয়ে বুড়ো স্বস্তিতেই ছিল। কিন্তু বছরখানেকের মধ্যে বুড়োর গঙ্গা প্রাপ্তি ঘটে, আর অশান্তিটা শুরু হয় এরপর থেকেই। আগে কালে ভদ্রে এক আধ দিন মদটদ খেত। মেয়ে ছেলেদের দেহের স্বাদ পাবার পর মদটা তার তেমন খেত না। কিন্তু একজনের শরীরের স্বাদ আর কতদিনই বা ভালো লাগে। সে আবার মদ খাওয়া শুরু করলো। প্রথম প্রথম রাধিকা একটু আপত্তি করত, কিন্তু কে শোনে কার কথা। অধিকাংশ দিনই মদ খেয়ে বাড়িতে ফিরত না। নেশাটা মাথা চাড়া দিয়ে উঠতেই সে গিয়েও উঠত খারাপ পাড়ার দিকে। খবরটা কানে যেতেই রাধিকা একদিন বেচারামকে পাকড়াও করে বলেছিল, আমার শরীরটা কি আর তোর মন মজায় না, তাই না রে? না রে, তা নয়। আসলে তোকে সত্যি কথাই বলি, নিজের বাগানের আম সে তো আছেই, যখন খুশি পারো আর খাও। ওতে তেমন নেশা হয় না রে ভাই। তাহলে তোর কথাটা আমি তোকেই ফিরাই দিই। বাবু ধরলে তুই যেন আবার ফোঁস করিস না। অবশ্যই তোর ফোঁস ফোঁসানির আমি ধার ধারি নে। যে কটা টেকা রোজগার করিস সব মদ আর মেয়ে মানুষের গব্বে চলে যায়। আমাকে আরও তোর নাড়িয়ে খেতে হয়। যে বাড়িতে আমি কাজ করি তেনাদের ছোট ছেলেটা আমারে বড় চায়। এতদিন ধরে আমি পাত্তা দিইনি, এবার থেকে দেব। পাশ ফিরে শুতে শুতে সেদিন বেচারাম বলেছিল, কেন, তোর কি মনে হয় আমি তোকে ভালোবাসি নে? ভালোবাসা ভালোবাসার কথা আর মুখে বলিস না। ভালোবাসলে কেউ ঘরের মাগ ফেলে ভাগাড়ের মুখ লাগাতে যায় নাকি রে? হ্যাঁ, ছাড় 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 তো ওসব কথা। তাছাড়া তোর কোনো ক্ষমতাই নেই। বেশ্যা মেয়েরা তোকে দূর দূর করে তাড়িয়ে দেয় না? দু হাতে রাধিকাকে জড়িয়ে ধরেছিল বেচারাম। তোর তাড়াবেটা কি? ওদের কাছে টাকাটাই সব। কার মুরদ আছে নেই ওরাও সব ভাবে না। তবে বিশ্বাস কর রাধিকে, তোকে আমি খুব ভালোবাসি, কিন্তু মনটা আমার বড় খারাপ হয়ে যায় তোকে দেখলে। তার মানে? পয়সা, টেকা, টেকার দরকার, অনেক টেকা। আমরা যেভাবে থাকি সেটাকে থাকা বলে না। তার সঙ্গে বেশ্যা বাড়ি যাওয়ার কি দরকার? ওই যে বললাম, ভাঙা মনটারে একটু জোড়া দিতে চাই। তা হ্যাঁ রে রাধিকে, তুই যে তোর ছোট দাদাবাবুর কথা বললি,
শিবাবুদের মাল করি কেমন? কিসের মাল করি? আরে বাবা, ওই ছোট দাদাবাবু তোকে কি আর মিনি মাগনায় নিয়ে ফুর্তি করবে? দোস্তুর মতো টাকা নিবে। তারা তো মাগনায় ফুর্তি দেয় না, সেখানে মাল খাওয়াতে হয়। তেমন তুইও নিবি? না নিলে তোর আর আমার সংসারটা চলবে কি করে রে? সেদিন এক ধাক্কা মেরে বেচারামকে সরিয়ে দিয়ে রাধিকা ঘর থেকে বাইরে বেরিয়ে চলে গিয়েছিল। কিন্তু অন্ধকার ঘরে বেচারামের চোখ দুটো জ্বলে উঠেছিল কিছু একটা সম্ভাব্য পথের দিশা দেখে। ভাবনাটা তার ভেসে যায়নি। প্রথম প্রথম রাধিকা গাঁইগুই করলেও শেষ পর্যন্ত সেই ছোটবাবুটিকে কবজা করে এনেছিল। কিন্তু হঠাৎ বাদ সাধল নির্মলা মাসি। কলকাতার কোনো এক নির্ঝঞ্ঝাট পরিবারের দিনরাতের একটি মেয়ের দরকার। টাকা ভালো দেবে, থাকা খাওয়াও ভালো। এক কথায় সংসারের সব দায়িত্ব তাকেই নিতে হবে। হ্যাঁ রে রাধিকে, নির্মলা মাসি নাকি তোকে কলকাতা নিয়ে যাবে বলেছে। হ্যাঁ, তুই কি বললি? যাব। আমাকে ছেড়ে? এ কে আমার 7 জন্মের স্বামী রে, ওর জন্য আমি নাকি একটু ভালো করে বেঁচে থাকার সুযোগ ছাড়বো? কেন রে, কেন কেন? কিন্তু তোর ছোটবাবু, তার কাছ থেকেও তো যখন তখন টাকা পাওয়া যায়। সে ওখানে গেলেও হবে। আর আমার চলবে কেমন করে? ওরে ঢ্যামনা, তুই কি আমায় বিয়ে করেছিলিস আমার গোতর ভাঙিয়ে খাবি বলে? হ্যাঁ না রে, সে কথা নয়। এ জগতে বাঁচতে গেলে, খেয়ে পড়ে দুটো টাকার মুখ দেখে বাঁচতে গেলে মানুষকে একটু নিচে নামতেই হয়। শোন, তোকে একটা কথা বলি। তোর আর আমার সম্পর্ক তো জন্ম জন্মান্তরের। এই যে তুই বাবুটাকে শোক দিচ্ছিস, তাতে কি তোর আর আমার সম্পর্কের ভাটা পড়েছে? আসলে শরীরের দাগটা কোনো দাগই নয়, ওটা ধুলেই চলে যায়। মনটাই সব রে, মনটাই সব। জ্ঞানের বুলি আর কপচিও না তো। আমি কলকাতাতেই যাব বলে দিচ্ছি। আমি কি তোকে বারণ করছি নাকি? আচ্ছা ঠিক আছে, তুই যা, গিয়ে সব রকম দেখ, তারপর। গাছে না উঠতেই কাঁদি। ঠিক আছে, সেখন পরে দেখা যাবে। কিন্তু তোর সঙ্গে আমার দেখা হবে কেমন করে? গাই বাছুরে ভাব থাকলে না বনে গিয়েও দুধ দেয়। ওই সব নিয়ে আর ভাবতে হবে না, আগে তো যাই। সে রাত্রে সে রাধিকাকে খুব ভালোবেসেছিল। রাধিকাও কি কম কামুকে? পাল্টা সেও পুষিয়ে নিয়েছিল সব। প্রায়ই তাতে দেখা হতো। বেচারাম বনগা ছেড়ে কলকাতায় চলে এসেছিল। কাজকর্ম তো তার কিছুই ছিল না। কোনো মতে খাল পাড়ে আরও একজনের সঙ্গে শেয়ারে ঘর নিয়েছিল। ঘর নয়, ঝুপড়ি। রাধিকা বলে দিয়েছিল যাদের কিভাবে কখন দেখা হবে। রোজ সন্ধ্যাবেলা গিয়ে দাঁড়াতো বাড়ির পেছনে ভাঙা দরজার কাছে। কথাবার্তা যা হওয়ার তখনই হতো। বাপ আর ছেলেকে একসঙ্গে ফাঁসিয়েছে রাধিকা। শুনে বেচারামের চক্ষু তো চড়ক গাছ। বেচারামি তারপর পরামর্শ দেয়। বুড়োটাকে গিয়ে বলবি তোমার ছেলে এসেছে আমার গর্বে। যদি কোনো অশান্তি না চাও, ভালোই ভালোই নিচের তলাটা আমার নামে লিখে দাও। দেখিস, ও পুরো মান সম্মানের ভয়ে তোর নামে নিচের তলাটা লিখে দেবেই। আর ছেলেটাকে নিয়ে কি করব? বলবি আমাকে বিয়ে করো, নইলে সব লোক জানাজানি হয়ে যাবে। সেও মেয়েও সামলাতে পারবে তো। আর বিয়ে করতে না চাইলে? সে তো চাইবেই না। তোর মতো 12 ভাতারিকে কেনই বা মাগের মর্যাদা দেবে? এ তো আর বেচা মণ্ডল নয়। যাকে তখন 1 লাখ ডেমারেজ চাইবে। তারপর? তারপর আর কি, নিচের তলাটায় তুই আর আমি গ্যাট হয়ে বসবো। ঢকঢক করে বাকি বোতলটা গলায় পুড়ে দিয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিল খালের জলে। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। রাধিকা মরে গেল। কোন এক সময় ভাবছি দুধের গাইটাকে মেরে দিয়ে চলে গেল আমার। রঙিন স্বপ্নে বিভোর হয়ে যখন সে ভবিষ্যতে নানা পরিকল্পনায় বিভোর, ঠিক তখনই বজ্রাঘাত। এখন বউটাও সঙ্গে নিয়ে গেল কলকাতা শহরের নিশ্চিন্ত আরামের একতলার নিটেল সুখ, আর তার সঙ্গে 1 লাখ টাকা। বেচারাম খোঁজ নিয়ে জেনেছিল যে পুলিশ এসেছে। রাধিকা খুনের তদন্ত চলছে। বিরক্তিতে তার মুখটা যেন কুঁচকে উঠল। ধুস, তাতে হবেটা কি? হয়তো যে খুন হয়েছে সে ধরা পড়বে, কিন্তু বেচারাম, তার যে স্বপ্ন সেটা তো ভেঙে চৌচির হয়ে গেছে। রাধিকা তো আর কোনোদিন ফিরে আসবে না। শোনাও গেল, শ্যাকরাও মেলো। হরিদত্ত লেনে অনিমেষবাবুর বাড়িতে গিয়ে হাজির হলো নীল, দীপু আর সঞ্জয়। সঞ্জয়ের টিপটপ পুলিশি পোশাক, ফলে ওদের বাধা দেওয়ার মতো কেউই ছিল না। তখন বেলা প্রায় 9টা, 9:30। সদর দরজাটা ভেজানোই ছিল।
সঞ্জয় গিয়ে কড়া নাড়ল। দরজা খুলে দাঁড়ালেন দীনেশবাবু। রাধিকা মারা যাওয়ার পর মাঝে মধ্যেই পুলিশের আনাগোনা তো চলছিলই, ফলে দীনেশবাবু তেমন কোনো রিয়্যাক্ট করলেন না। গুড মর্নিং স্যার, আসুন। আপনাকে তো এর আগে দেখিনি। এ বাড়িতেই থাকেন তো? হ্যাঁ স্যার, তবে আপনারা সম্ভবত যখন আসেন তখন আমি বাড়ি থাকি না। আমাকে তো অফিস করতে হয়, 9:30টার মধ্যে বেরিয়ে পড়ি। আমি এই বাড়ির এক ভাড়াটি। মানে নির্মলা দেবীর হাজবেন্ড? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আপনি ভেতরে আসবেন না? একে তো যখন তখন পুলিশ আসছে, আসলে পাড়ার লোকের নানান কথা শুনতে আর তাদের বোঝাতে বোঝাতেই তো প্রাণ ওষ্ঠাগত। কী যে ফ্যাসাদে পড়লাম। যাই হোক স্যার, আপনি ভেতরে এলে ভালো হতো। ভেতরে তো যেতেই হবে, তার আগে বলুন অমিতোষবাবু আর তার ছেলে কি বাড়িতে আছেন? অনিমেষটা তো জবুথবু মানুষ। তারপর এই ঘটনার পর আরও অনেক খড়কুনো হয়ে গেছে। উনি ঘরে আছেন, তবে 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 রাতুল মানে অনিমেষদার ছেলে, সে তো কাল রাত থেকে বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি মানে? সেই রকমই তো গিন্নির কাছে শুনলুম। রাধিকা মারা যাওয়ার পর বাপ আর ছেলের সংসারটা একেবারে এলোমেলো হয়ে গেছে। রান্না বান্নার পাট তো চুলোয় গেছে। আমার স্ত্রী ওদের দুবেলা রান্না করে দেয়। তো কাল রাতে অনিমেষদার খাবার পাট চুকলে রাতুলকে খাবার দিতে গিয়ে দেখে আমার স্ত্রী যে সে তখনও ফেরেনি। সাধারণত রাতুল ব্যবসাপত্র গুছিয়ে 8:30 কি 9টার মধ্যে ফিরে আসে, কিন্তু কাল আসেনি। ঠিক আছে, ভেতরে চলো। আজ আপনাদের কয়েকটা প্রশ্ন করব, আপনাকে দিয়েই শুরু করি। কিন্তু স্যার, মানে আমি তো এসবের মধ্যে থাকি না, আমি কি সব গুছিয়ে বলতে পারবো? পারবেন, চলুন। হঠাৎ ওর চোখ চলে যায় নীল আর দীপুর দিকে। এনাদের তো ঠিক চিনলাম না। ইনি প্রাইভেট ইনভেস্টিগেটর নীলাঞ্জন ব্যানার্জি, উনি ওনার অ্যাসিস্ট্যান্ট মিস্টার দীপু। বাক্যটা পূর্ণ করল দীপু। দীপঙ্কর মিত্র। দীনেশবাবু বিড়বিড় করলেন, মরেছে একে পুলিশ, তার উপর আবার গোয়েন্দা। এবারই পাট দেখছি শিগগির গোটাতে হবে। আপাতত সেটা হচ্ছে না। অ্যাট লাস্ট পুলিশ যতক্ষণ না কেসটা সলভ করতে পারছে। চলুন ভেতরে চলুন। দীনেশবাবুর ঘরটা খুব একটা এলোমেলো নয়, আবার চাকচিক্যও তেমন কিছু নেই। একটা ডবল বেডের খাট আর পাশেই একটা সিঙ্গল, সেটা একটি ছেলে শুয়ে আছে। দেখেই মনে হয় ছেলেটি প্রায় ক্রিপ্ট। বয়সটা আন্দাজ ওই 12 থেকে 13। গোফের রেখাও ওঠেনি। সবাইকে দেখে ছেলেটা খিলখিল করে হাসছে, অর্থহীন হাসি। হাসি থামিয়ে বড় বড় চোখ মেলে সবাইকে দেখতে শুরু করল। নীলা তখন চুপ করে দেখে যাচ্ছিল। সে ছেলেটির দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? জড়িয়ে জড়িয়ে সে বলল, আমি বাবা কিছু জানি না, আমি তো ঘর থেকেই বেরোতে পারি না। আমি তো তোমার কাছে কিছু জানতে চাইনি, শুধু জিজ্ঞাসা করছি তোমার নামটা কি। সে অনেক, মা বলে খোকা, বাবা বলে বাপি, রাধিকা বলতো সোনা। রাধিকাকে চিনতে? চিনতুম তো, মায়ের কাছে তো রোজই আসতো। রোজ আসতো? কখন আসতো? কে জানে, আমি তো ঘুমিয়ে থাকি। সন্ধ্যাবেলা বাবা মা কথা বলতে শুনলে একটু শুনতে পেতুম। মা বাবা কি বলতেন? সব তো বুঝতে পারতুম না, তবে একদিন বলেছিল ওরা রাধিকাকে দেশের বাড়িতে পাঠিয়ে দেবে। কেন? কে জানে। আমার ছেলে খুব ছোটবেলা থেকে ক্রিপ্ট, এরকমটা ছিল না। একদিন খেলতে গিয়ে বেমক্কা পড়ে সেই যে বিছানা নিল, তারপর থেকে ডাক্তার বদ্যি শেষ রাখিনি। কি যে হবে কে জানে। তবে ওর কথায় আপনারা কিছু ধরবেন না। এখন আপনাদের সঙ্গে রিলেভেন্ট কথা বলছে, পর মুহূর্তেই উল্টো পাল্টা কথা শুরু করবে। আমি বরং আমার গিন্নিকে ডেকে দিই, কিছু সংবাদ পেলে ওর কাছ থেকে পেতে পারে। ঠিক আছে, আপনার কি অফিসের দেরি হয়ে যাচ্ছে? তা তো হবেই, কিন্তু যে ডামাডোলে পড়েছি, আর কতই বা অফিস কামাই হবে কে জানে। প্র্যাকটিক্যাল কতক দেশি উপলীলাত। কথা বলতে বলতেই নির্মলা এসে হাজির। বোধহয় রান্নাঘরে ছিল। মহিলা এসেই বললেন, কবে যে আপদের শেষ হবে কে জানে। মরতে কেন যে মেয়েটাকে এ বাড়িতে নিয়ে এসেছিলুম, লোকের ভালো করতে গেলে যে মন্দ হয় এটাই তার বড় প্রমাণ। বলুন, আপনারা কি জানতে চান? আগেই তো ইন্সপেক্টর বাবুর সব কথার উত্তর দিয়েছি। হ্যাঁ দিয়েছিলেন, তবে সব কথার উত্তর না। আজ আমি কোনো প্রশ্ন করব না, যা জিজ্ঞাসা ইনিই করবে। রাধিকার ব্যাপারে কিছু কথা আমরা শুনেছি। পুলিশ এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি। বাবার ছেলেকে অ্যারেস্ট করতে পারত, কিন্তু সেটা করেনি। সেটা হয়তো আপনাদেরই সৌভাগ্য।
আমরা আসলে ঘটনাটা একটু নেড়ে চেড়ে দেখতে চাইছি। এর আর আসল নকল কি? বাবা আর ছেলে দুজনেই একটা নোংরা কাজে হাত বাড়িয়েছিল। এ আমি অনেক আগেই ধরে ফেলেছিলুম। ভেবেছিলুম মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানেই পাঠিয়ে দেব, কিন্তু তার আগেই তো মেয়েটাকে মেরে দিল। কে খুন করতে পারে বলে আপনি মনে করেন? যে কেউ করতে পারে। যা সব কাণ্ড কারখানা, ধরা পড়লে লজ্জার এক শেষ। সে বাপও করতে পারে, ছেলেও করতে পারে। অন্য কেউ? আর কে আছে এ বাড়িতে? কেন, আপনারা তো আছেন। শুধু শুধু আমরা কেন এরকম সাংঘাতিক ব্যাপারের মধ্যে যাব? আমাদের কি জেলে যাবার ভয় নেই? তাছাড়া আমরা চলে গেলে হতভাগাটাকে কে দেখবে? সে একটা কথা বটে, তবে রাধিকাকে সরিয়ে দেওয়ার জন্য আপনিও তো উঠে পড়েই লেগেছিলেন। লাগবো না? মেয়েটাকে ভালো মেয়ে ভেবে আমি ওকে নিয়ে এসেছিলাম। তার পেটে পেটে যে এত নির্লজ্জতা তা কে জানতো? নিজের কাছে নিজেই ছোট হয়ে গেলাম আমি। কিন্তু মেয়েটি যেতে চায়নি। এত সুখ আর কোথায় পাবে? সংসার বলতে তো দুটো ভেড়া, তার উপর পুরো সংসারের কর্তৃত্ব। কে ছাড়ে বলুন? তাই আপনি নিজেই সেই সরানোর কাজটা করে ফেললেন। এসব আপনি কি বলছেন গোয়েন্দা সাহেব? প্রথমত, এতে আমাদের কোনো স্বার্থ নেই। দ্বিতীয়ত, আমার পক্ষে বা নির্মলার পক্ষে এরকম বীভৎস কাণ্ড ঘটানো সম্ভব নয়। আমরা ছাপোষা লোক। ঘরে তো দেখতেই পাচ্ছেন, প্রায় অবলার নির্জীব একটা ছেলে, আর আমি একটি সাধারণ চাকরি করি। জেনে শুনে আগুনে হাত দেব আমরা? আপনি বলুন। তার উপর ওই রকম নৃশংসভাবে খুন করা, বাবারে বাবা, আমরা তো ভাবতেই পারি না। খুনটা যে নৃশংসভাবেই করা হয়েছে এটা আপনি জানলেন কিভাবে? আপনি কি সেই সময় ঘটনাস্থলে ছিলেন? প্রথম কথা, আমি দোতলায় উঠি না, ছাদে তো নয়, আর তার উপর আবার রাত দুপুরে। আপনারা একের পর একদের দোষ দেখছি আমার ঘাড়েই চাপানোর চেষ্টা করছেন। আমরা কি চেষ্টা করছি আর করছি না সেটা আপনার না ভাবলেও চলবে। উনি যা জিজ্ঞাসা করছেন তা সঠিকভাবে জবাব দিন। না, আমি দেখিনি। বডি দেখতে গিয়েও ছাদে যায়নি। লোক মুখে যা শোনা। যদিও সন্দেহের তালিকা থেকে আপনাকে বাদ দেওয়া যাচ্ছে না। কেন আমাদের সন্দেহ করবেন কেন? মোটিভ কি আপনাদের একেবারেই নেই ম্যাডাম? কিসের মোটিভ? একটা মোটিভ বলতে পারেন, ওই হতচ্ছাড়ির জন্যই যত ঝামেলা, তাই তাকে দেশে পাঠিয়ে দিতে চেয়েছিলুম। আরও একটা বড় মোটিভ যে থেকেই যাচ্ছে। বাপ আর ছেলের হাজতবাস হলে বাড়ি তো একেবারে ফাঁকা। এদের তো আর কোনো আত্মীয় স্বজন আছে বলে তো জানা যায়নি। কলকাতা শহরে এমন একটা বাড়ি দেখভাল করার নামে তখন তো পুরো বাড়িটাই। তাই বলে খুন? হ্যাঁ, খুন। আরও অনেক তুচ্ছ কারণে লোকের গলায় ছুরির পোঁচ লাগিয়ে দেয়। আর এত পুরো একটা বাড়ির ভোগসত্ত্ব পেয়ে যাওয়া, এটা কি কম লাভ? গোয়েন্দাবাবু, আপনি যতটা সহজ চোখে দেখছেন ব্যাপারটা অত সহজ নয়। কীরকম? অনিমেষদা বা তার ছেলে একেবারে আত্মীয় শূন্য নয়। নমিতাদির ভাইপো এ বাড়িতে যাতায়াত করত। রেগুলার? না, তা নয়। নমিতাদি মারা যাবার পর সে অনেকবার এসেছে। তারপর রাধিকা আসার পরও পিসেমশাইকে দেখবার জন্য মাঝে মাঝে আসতো। ওর কথা তো আগে বলেননি। এ তো আর বলার মতো কোনো ঘটনা নয়, তাই বলিনি। কখন? মানে সকালবেলা নাকি বিকেলবেলা নাকি সন্ধেবেলা? কখন আসতো? সন্ধ্যের দিকে। রাধিকার সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল? তা বলতে পারবো না। আর কেউ? হ্যাঁ, সেই বেশি আসতো, তবে লুকিয়ে চুরিয়ে। সে কে? রাধিকার আগের স্বামী। তার সঙ্গে শুনেছি ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। ওদের আবার ছাড়াছাড়ি। প্রায় দিনই রাতের দিকে লোকটা এসে দরজার মুখে দাঁড়িয়ে থাকতো। তারপর রাধিকা গেলে দুজন মিলে গুজগুজনির আর শেষ থাকতো না। আপনি জানলেন কি করে? আমার চোখ সর্বত্র। আমার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। এ ব্যাপারে আপনি রাধিকাকে কিছু জিজ্ঞাসা করেননি? করেছিল। রাধিকা বলতো ওর স্বামী আবার ওকে নিয়ে ঘর বাঁধতে চায়, এবাড়ির কাজ ছেড়ে দিতে বলে, এইসব আর কি। লোকটার নাম জানেন? বেচারাম মণ্ডল। থাকে কোথায়? নিশ্চয়ই কলকাতায় কোনো ডেরা আছে। রোজ রোজ তো আর বনগা থেকে আসা যায় না। কোথায় থাকে তা বলতে পারবো না। তাহলে আরো দুজন আসতো। এই বেচারাম শেষ কবে এসেছিল? রাধিকা খুন হবার 3-4 আগে। তবে বলুন।
রাধিকা যেদিন খুন হয় সেদিন এ বাড়িতে আরও একজন এসেছিল। আরও একজন এসেছিল? কে সে? ঠিক বুঝতে পারিনি। কেন? সে তো এসেছিল রাত 9টা নাগাদ। গায়ে একটা কালো রঙের চাদর ছিল, মুখটাই ঘোমটা টানা। মেয়ে ছেলে? না না, পরনে প্যান্ট ছিল। দরজা কে খুলে দিয়েছিল? দরজা তো খোলাই থাকে। রাতুল ফেরে 8:30 থেকে 9টার মধ্যে। ওই সদরে খিল দিয়ে উপরে চলে যায়। কার আসার সম্ভাবনা কিছু গেস করতে পারেন? এই পাড়ায় একটি ছেলে আর একটি মেয়ের সঙ্গে তো রাতুলের বেশ খাতির ছিল। তারা কি? আপনি কি জপেশ আর রিভার কথা বলছেন? না, তারা আর এ বাড়িতে আসে না। ওদের দুজনের সঙ্গেই রাতুলের ভাব ভালোবাসা নষ্ট হয়ে গিয়েছিল, ওই রিভাকে নিয়েই। তবে রাধিকা যেদিন মরে পড়েছিল সেদিন ওরা দুজনেই এসেছিল। ঠিক আছে, কয়েকটা মূল্যবান তথ্য দিলেন, ধন্যবাদ। আপাতত আমরা একটু অনিমেষ বাবুর সঙ্গে কথা বলবো, একটু খবর পাঠাবেন। আর তার আগে আমরা একটু ছাদটা দেখব। ওরা তিনজনেই ছাদে চলে এলো। আগেকার দিনের উত্তর কলকাতার বাড়ি। বাড়িগুলো সবই পুরনো আর ঘেঁষা ঘেঁষা। এক বাড়ি থেকে আরেক বাড়ির ছাদ টপকে কিছু না হলেও খান দশেক বাড়ি টপকানো যায়। দীপু আর সঞ্জয় ওগুলোই দেখছিল। নীলের নজর ছিল ছাদের আনাচে কানাচে। একটা বিশেষ ব্যাপার ওকে আকৃষ্ট করল। ছাদটা চৌকো ধরনের, তবে একপাশে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের কাঁচের মাচা, অনেকটা কুড়ে ঘরের চালার মতো। কাঠের ফ্রেম আর জাল লাগানো, তার উপর কাঠের ফ্রেমে কাঁচ বসানো। সেটা দাঁড়িয়ে আছে ইট সিমেন্ট দিয়ে তৈরি একটা ঘরের ওপর। চারপাশে লোহার সরু রেলিং। কখন যেন দীপু পাশে এসে দাঁড়িয়েছিল। এটা কি ব্যাপার? নীল বলল, বাড়িতে আলো বাতাস ঢোকার জন্য আগেকার দিনে অনেক বাড়িতেই এই ধরনের মাচা তৈরি হতো। আর নোটের ওপর কাঁচ কেন? ওই আর কি, বৃষ্টির জল যাতে বাড়ির মধ্যে না ঢোকে। কিন্তু একটা জিনিস দেখেছিস? অনেকগুলো লোহার রড নেই। তুমি কি বলতে চাইছো? গৃহকর্তার অবহেলা আর কি। কিন্তু এইরকমই একটা রড দিয়ে? হত্যার সহজ হাতিয়ার। এর অর্থ রাধিকাকে যে খুন করেছে, হাতের সামনে থাকা সেরা এবং সহজলভ্য অস্ত্রটাই সে বেছে নিয়েছে। অর্থাৎ সেই লোকটার নিয়মিত ছাদে যাতায়াত ছিল। বাট হু? সঞ্জয় ওদের সঙ্গে যোগ দিতে দিতে বলল, ওটাই তো আসল প্রশ্ন। আর একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন দাদা? এই ছাদে আসার জন্য সদর দরজা ডিঙিয়ে না এলেও চলে। ছাদগুলো দেখছেন তো, অনায়াসে টপকে টপকে চলে আসা যায়। কিন্তু একটা কথা ভুলো না, সেদিন রাত 9টা 9:30 নাগাদ কেউ একজন রাতুলের সঙ্গে দেখা করতে এসেছিল। ঠিক, কিন্তু মার্ডারটা হয়েছে রাত 2টো থেকে 2:30-এর মধ্যে। এতক্ষণ কি একটা লোক মার্ডার করার জন্য অপেক্ষা করবে? তাছাড়া সে জানবেই বা কী করে যে রাধিকা ঠিক ওই দিনই রাত 2টো নাগাদ ছাদে উঠবে? আমার সব গুলিয়ে যাচ্ছে। আমারও। আপাতত নিচে চলো। রাতুলবাবু তো সম্ভবত এখনও ফেরেনি। অনিমেষের সঙ্গে একটু দেখা করে যাই। রাতুলবাবু কি ভয় পালালো? মনে হয় না ওই বোকামিটা করবে। ঠিক আছে, চলো তো এখন নিচে যাই। অনিমেষবাবুকে ঘরেই পাওয়া গেল। যুবতবু প্রায় অথর্ব এক বৃদ্ধের মতো দুহাটু মুড়ে থুতনি রেখে ঝিমোচ্ছিলেন। জানালাগুলো সব বন্ধ, প্রায় অন্ধকার ঘর। সারা ঘরে অবিন্যস্ত সব আসবাব। বিছানার বালিশ একদিকে, চাদর দোমড়ানো কোচড়ানো অবস্থায়। লাইটারটাও নেভানো। সুইচ বোর্ড খুঁজে নীল আলো জ্বালল। নিয়ন ল্যাম্প। আলো ঘরে আসায় ঘরের দমবন্ধ ভাবটা যেন একটু কমল। প্রায় চমকে উঠলেন অনিমেষবাবু। হ্যাঁ, কে 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 আপনারা? তারপর সঞ্জয়ের দিকে নজর যেতেই তিনি বললেন, হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করতে এসেছেন? এখন নয়। তাহলে আরো আরো প্রশ্ন আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, যা করার করুন। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। কি সহ্য হচ্ছে না অনিমেষবাবু? জ্বালা জ্বালা। কিসের জ্বালা? পাপের জ্বালা, পাপের জ্বালা। তা পাপ কাজ কিছু করেছেন নাকি? করেছি। মেয়ের মতো একটা মেয়ের সঙ্গে ছি 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 ছি। সামান্য সুখের জন্য এ আমার কি অধঃপতন।
এ পাপ নয়, কিন্তু গুণাক্ষরেও বুঝতে পারিনি ওই সর্বনাশীটার সর্বনাশের খেলাটা দুজনের সঙ্গেই ছিল, ও দুজনের সঙ্গেই খেলছিল। কতদিন ভেবেছি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি, পারিনি। এমনিতেই তো ছেলেটার বদনাম রটে গেছে, তার উপর যদি আমি আত্মহত্যা করি সে তো আরো কলঙ্কের। তবে সেটাই করব। লোকে তো তবু বলবে বাপটারই মতিভ্রম ঘটেছিল, বাপটাই বাজে, বাপটাই নোংরা, বাপটাই খারাপ। ছেলেটা তো কলঙ্কের হাত থেকে বাঁচবে। আপনার ছেলে এখন কোথায়? কেন, বাড়ি নেই? তাহলে হয়তো দোকানে গেছে। কাল থেকে নাকি উনি বাড়ি ফেরেননি? সে কি, তবে গেল কোথায়? লজ্জায় দুঃখে সুইসাইড করলো না তো? এ প্রশ্নের কোনো জবাব কারোরই জানা নেই। নীল প্রসঙ্গ পাল্টালো। মেয়েটা কি কোনোভাবে আপনাদের ব্ল্যাকমেল করছিল? ওর ডিমান্ড বড় সাংঘাতিক। আমার কাছে চেয়েছিল নিচের তলাটা ওর নামে লিখে দিতে হবে, আর আমার ছেলেকে বলেছিল ওর গর্ভের সন্তানকে মেনে নিতে হবে, ওকে বিয়ে করতে হবে। ঘুঁটে কুরুনির মেয়ের রাজরানী হওয়ার বাসনা। আর সেই কারণেই কি আপনারা দুজনে ষড়যন্ত্র করে ওকে খুন করলেন? সেটা যদি পারতাম অন্তত মনের জ্বালাটা কমতো। আফসোস সেটা পারিনি। আর আপনার ছেলে? ও সেন্টিমেন্টাল ভীতু ছেলে, ও করবে খুন? না, এটা আমি বিশ্বাস করি না। তাহলে কাকে আপনার সন্দেহ? নির্মলা দেবী বা তার স্বামী পারেন না? ওদের কি লাভ? কি লাভ সে ব্যাখ্যায় না গিয়ে নীল বলল, এই বাড়িতে কি আর কেউ আসতো? হ্যাঁ, সত্যকাম আসতো। সত্যকামকে? আমার স্ত্রীর ভাইপো। রাধিকার সঙ্গে কি ঘনিষ্ঠতা হয়েছিল? বলতে পারবো না, তবে ও জানে ও সবকিছুই করতে পারে। আপনার ছেলের বন্ধু জপেশবাবু? কে জানে, তবে ও তো ইদানিং আর আসতো না। রিভা দেবী? ওর দাদার বারণ, ও আসে না। জানেন, আমার স্ত্রীর ইচ্ছে ছিল রিভাকে পুত্রবধূ করার, সেটা তো আর হলো না। হলে বোধহয় এই কেলেঙ্কারিটা হতো না। ঠিক আছে অনিমেষবাবু, আজ আমরা যাচ্ছি, তবে আবার হয়তো আসতে হতে পারে। ইতিমধ্যে নতুন কোনো ইনফরমেশন থাকলে থানায় গিয়ে জানাবেন। একটাই ইনফরমেশন, আমি বা আমার ছেলে কেউই এ খুন করিনি। বিশ্বাস করুন, আমরা এই কাজ করতে পারি না। আপনি আপনার কথাটাই বলতে পারেন, ছেলের কথাটা কি হলপ করে বলতে পারেন? যেমন জানতেন না যে আপনি আর আপনার ছেলে দুজনেই একই মেয়েকে। চুপ করুন, দয়া করে চুপ করুন। কাটা ঘায়ে আর নুনের ছিটে দেবেন না, প্লিজ। বেশ, দেবো না। আজ আমরা চলি। নীল, দীপু আর সঞ্জয় একই সঙ্গেই বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে সঞ্জয় বলল, কি বুঝলেন দাদা? বাকি রইল 4। মানে? সত্যকাম, বেচারাম, জপেশ আর রিভা। কিন্তু এদের মোটিভটা কি? রাধিকা মরলে এদের কার কি লাভ? রাধিকাকে মারতে পারলে অনিমেষবাবুর অনেক লাভ, রাতুলেরও লাভ। নির্মলা দেবী বা তার স্বামীরও বেয়ারিশ বাড়ির অলিখিত মালিকানা লাভ। এদের যে কেউই খুনটা করতে পারে, কিন্তু শুধু মোটিভে কিছু হবে না, প্রমাণ চাই, প্রমাণ। থানায় নিয়ে গিয়ে কি একটু রাতুলকে? শুধুমাত্র সন্দেহের বসে রগড়াবে বলছ? তোমার হাতে সামান্যতম তো কোনো প্রমাণ নেই। তুলে তো যে কোনো সময় নিয়ে আসা যায়, তাতে হবেটা কি? কোঁতর চোটে সত্যিটা স্বীকার করে ফেলতে পারে। তোমার কাজে আমি বাধা দেব না, তবে ওই 4টাকে একটু খাটার দরকার। জপেশ আর রিভাকে এখনই পাওয়া যাবে, সত্যকামের ঠিকানাও জোগাড় হয়ে যাবে। বাট বেচারা, সে মালকে কোথায় পাবো? নির্মলা দেবীও জানেন না। দেখো সঞ্জয়, তোমাদের পক্ষে কাউকে খুঁজে বার করাটা অসম্ভব কিছুই নয়, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে গেলেও নয়। ঠিক আছে দাদা, বেচারামের পাত্তা লাগাচ্ছি, আপনি বরং বাকি 3 জনকে। ঠিক আছে, তুমি শুধু সত্যকামের ঠিকানাটা জানিয়ে দাও। ওকে দাদা। গল্পটির অন্তিম পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব।
এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।